প্রতি কৃতজ্ঞতা। উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান। সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা, সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। ভিডিওটা তো ওয়াকাররা কখনো দেখেছেন যে 24-এর বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে? শহীদ ফ্যামিলির যা কথা করার ব্যাপারে বাদই দিলাম, কখনো উচ্চারণ করছে শহীদের কথা? করে নাই। একদল তো ওয়াকারের বিপ্লবের নেতা বানায় দেয়। ভলকার তোর ফাঁস করে দিছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে, এখন দেশের সেবা করিচ্ছে। তাদের মিশন বন্ধ হওয়ার হুমকি দেওয়া হয়েছিল, দেখেছেন? Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. As a result, we saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission to put the spotlight on the situation and to investigate what was happening, which is what we did. And it actually helped. I was in Bangladesh last year. The students were so grateful for us taking a stand and for us speaking out and for supporting them. যাই হোক, জাতিসংঘের যে রিপোর্ট আসিছে না, ওটা করলে বোমা, এটা বোমা। এই রিপোর্ট দিয়া ওয়াকার সাহেবের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, এই জেনারেলদের সানডে মানডে ক্লোজ করে দেওয়া যায়, ফোস বন্ধ করে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় আসেন এটা বলি। আমি প্রফেসর ইউনুস ছেলে সুপুরে কইতাম, আমারে আর ওয়াকারে এটা চা খাওয়ার দাওয়াত দেন জাহাপনা, আর আমি ওই রিপোর্ট থেকে 14 পৃষ্ঠার 14টা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট করে নিয়ে যেতাম, 2 কপি আর কি, 2 সেট। চা খাইতে খাইতে একটা কপি সুপুরে দিতাম, একটা কপি ওয়াকারে দিতাম, কইতাম পড়েন। প্রথমে হাতে দিতাম এই অংশটা, 66 পৃষ্ঠার 279 প্যারা। এটি হচ্ছে ইংরেজি যেহেতু কইছে ঠিকই গেছে, তাই না? বাংলা যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে, কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদিহিতার আওতায় আনার পথ দূরে সরাই দিছে। এই পর্যন্ত পড়লে কইতাম, দেখেছেন এটা গেলে গুরুতর অভিযোগ, যেখানে 3 বাহিনীর প্রধান জড়িত আছে, আর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে জাহাপনা চুপ্পু আপনিও আছেন। এরপরে কইতাম একটু নিচে দেখেন, এই যে 279 প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত্র শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায়, জনতাদের হত্যা করে ক্ষান্ত হয়নি। গুরুতর বিষয় হলো জুলাই মাসের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ, র্যাব, বিজিবি সদস্যদের প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ, র্যাব, বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে, বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত্র জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে। এরপরে হাতে দিতাম একটা পৃষ্ঠা 31-32। জুলাই মাসের 16 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রোটেক্টিভ কভার প্রদান করেছে। অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ির একটি হাসপাতালেই 17 থেকে 20 তারিখ পর্যন্ত এই 3 দিনে 1200 রোগী ভর্তি এসেছে, অনেকেই গুলিবিদ্ধ। তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ। তৎকালীন প্রধানমন্ত্রীর 21 জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী 20-21 তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে। সেখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে, বাকি সবটি যায় না। এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে? সেনাপ্রধান জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি, র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে 22 জুলাই তারিখে। সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে। হ্যাঁ, এরপরে আরেকটা দিতেন পৃষ্ঠা 64 প্যারা 279। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে। কোন কোন এলাকায় সেনাবাহিনী ব্লক রেড চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে
পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপৎকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে। আর পুলিশ, র্যাব, বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার, ভীতি প্রদর্শন, নির্যাতন, নারী শিশুদের দমন, হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস, রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি। এরপরে দিতাম আরেকটা পৃষ্ঠা, 36 পৃষ্ঠা, প্যারা 127 থেকে 131। সেনাবাহিনী কর্তৃক 20 জুলাই মোহাম্মদপুর, একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে। 5 আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায়। তারপরে আরেকটা পৃষ্ঠা দিতাম, 39 পৃষ্ঠা, 140 নম্বর প্যারা। জুলাই মাসের 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে। বাড্ডা, বসুন্ধরা, গাজীপুর, যাত্রাবাড়ি, মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলিগুলো বর্ষণ করা হয়েছে। তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে, জাহাপনা, আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে। কি কন ওয়াকা সাহেব? হ্যাঁ, বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন? করি। তবে এটা তো প্রমাণিত যে 5 আগস্ট তারিখে প্রগতি সরণি এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে। দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন, জলপাই কালারের, এবং বুলেটটা ছিল আর্মার্ড পিয়ার্সিং বুলেট, যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে। সেনাবাহিনী তো আমাদের প্রোটেক্ট করার কথা। 5 তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। কুই। এরপরে দিতাম 36 পৃষ্ঠা, 130 নম্বর প্যারা। সেনাবাহিনী 20 জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে, সেই অভিযানে যে এপিসি গুলি নিয়োজিত ছিল তার সব কয়টির রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল। মানে সেই অভিযান ইউএন ভেহিকল ব্যবহৃত হয়েছে, কিন্তু সেটা ইউএন চার্টার্ডের কোনো অভিযান ছিল না। এরপরে দিতাম 65 পৃষ্ঠার 283 নম্বর প্যারা। জুলাই বিপ্লবের সকল দমন, পীড়ন, হত্যাকাণ্ড, গণহত্যা সমন্বয় করছে খুনি হাসিনা এবং কোর কমিটি। এই কোর কমিটির 4 জন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজি র্যাব এবং ডিএমপি কমিশনার। বাকি সবাই সেনাবাহিনীর চাকুরিরত সদস্য এবং তারাই মেজরিটি। কারা কারা? ডিজি ডিজিএফআই, ডিজি এনএসআই, ডিজি বিজিবি, ডিজি আনসার, ডিজি এনটিএমসি, এই 5 জন। আর 20 তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন। এই পর্যন্ত পড়লে কইতাম, হ্যাঁ জানাব, জাহাপনা, ইউএন তার নাম লেখে নাই, কিন্তু আমি কয়ে দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্যান্ট জেনারেল মুজির। আর ওয়াকা সাহেব, আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে, তাই না? কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো? ভবিষ্যৎ তদন্তে ইউএন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল, আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন, তথাকথিত ক্লোজ অ্যারেস্ট থেকে মুজিব কিভাবে চলে গেল। আচ্ছা, এবার আটা দিতেন 66 পৃষ্ঠা, প্যারা 281। এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে। বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে। আমি কইতাম এনটিএমসি কে চালায়? হ্যাঁ, আপনার জেনারেল তো জিয়া তো, তাই না? ঠিক কিনা ওয়াকার সাহেব? কার বস এই এনটিএমসি? কারা বস এই এনটিএমসির? এখনো কারা বস? পুলিশ যা করছে একই কাজ করছে বিজেপি, র্যাব। বিজেপি এবং র্যাব এটার লিডার কারা? কমান্ডিং অফিসার কারা? আর্মি অফিসার। ডিজিএফআই জুলাই আগস্ট মাসে 250 অফিসার এবং 2000 ফিল্ড স্টাফ মোতায়েন করছে। এরা সবাই ফিল্ড থেকে তথ্য যোগান দিত, আর যৌথ বাহিনী সে অনুযায়ী অভিযান চালাইতো। কিছু সংখ্যক বেসামরিক সদস্য ছাড়া এরা সবাই সামরিক বাহিনীর সদস্য। এনএসআই টপ লিডারশিপ সেনাবাহিনীর। আর ওয়াকার সাহেব, আপনি কি কইছিলেন? আপনি 5 আগস্ট 2024 তারিখে জাতিকে ধোকা দিচ্ছেন এই বইলা যে প্রত্যেকটা হত্যার তদন্ত হবে, বিচার হবে। করছেন? করেন নাই। আচ্ছা, এরপরে দিলাম আরেকটা পৃষ্ঠা, 70 পৃষ্ঠা, 340 নাম্বার প্যারা। এখানে কইছে কেমন করে বিচার করতে হবে। জুলাই গণহত্যার এবং প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার হইতে হবে যেখানে ভিকটিম বেসামরিক ব্যক্তি, সে বিচার হতে হবে বেসামরিক আদালতে। যদিও অপরাধী বা অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হন বা সামরিক আইনের আওতায় থাকেন। বুঝিছেন এটা? বেসামরিক আদালতে বিচার হবে। আপনি কোর্ট মার্শাল করবেন, ওই রাস্তা বন্ধ করে দিচ্ছে জাতিসংঘ। আপনি তো চাইতেছেন কোর্ট মার্শাল কইরা ওদেরকে ছাড়া দিয়ে দিবেন। কিভাবে জানেন? কারণ এই যে গুম টুম খুন এগুলোর কোর্ট মার্শাল কত, এই কোর্ট মার্শালের শাস্তি নাই এদের। এরপরে দিতাম 74 পৃষ্ঠা 341 নাম্বার প্যারা। যে সকল ব্যক্তির বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অভিযোগে সম্পৃক্ত থাকবেন তাদের বিচার প্রক্রিয়া শুরু বা চলমান অসম্পূর্ণ যাই থাকুক না কেন তাদের চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। করেছেন? কাউরে করেন নাই। এরপরে পৃষ্ঠা 78 377 নাম্বার প্যারা। জাতিসংঘের সুপারিশ করে যে প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার ফার্দার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার যাতে জবাবদিহিতা কার্যকর থাকে এবং ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। হ্যাঁ, তারপরে কইতাম দেখা গেছে পুলিশের কাছে অনেক অস্ত্র আছে যা আইন অনুযায়ী পুলিশের কাছে থাকতে পারে না। সকল আধা সামরিক বাহিনীর হাতিয়ার প্রাধিকার এটা নির্ধারিত হয় সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটা জাতীয় কমিটির মাধ্যমে। হাজার হাজার সেমি অটোমেটিক
অটোমেটিক অস্ত্র এখন পুলিশ প্রাধিকার ভেঙ্গা ব্যবহার করতেছে। এই দায়িত্ব অবহেলা কার? আহত শহীদদের শরীরে 66% সেনা গ্রেডের অস্ত্রের গুলি পাওয়া গেছে। এটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। এটা দেখা কোন কোন বিজ্ঞজন বলছে যে এটা সেনা গ্রেডের মানে যে সেনাবাহিনীর তা তো না, পুলিশও ইউজ করে, র্যাবে ইউজ করে। হ্যাঁ, তা তো করেই, লেফট রাইট কম করে, তাও হাঁটুত বুদ্ধি নামিছে। সেনা গ্রেডের অস্ত্র সেনাবাহিনীর বাইরে ব্যবহার হবে কি হবে না, এটা কে ঠিক করে? এটা ঠিক করে অস্ত্র প্রাধিকার নীতিমালা। এই অস্ত্র প্রাধিকার মানে কি? মানে কোন ধরনের অস্ত্র কে ব্যবহার করবে সেই নীতিমালা। এটা ভেটিং করে কে? এটা ঠিক করে দেয় কে? সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ। পুলিশের হাতে সেনা গ্রেডের অস্ত্র দেওয়ার দায় সেনাবাহিনীর। 2014 সালে এই অস্ত্র প্রাধিকার নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় এবং এইটা ভেটিং করে দেয় সেনাবাহিনী, অনুমোদন করে। পুলিশকে সামরিকায়ন করা হয়েছিল অসৎ উদ্দেশ্যে, সেনাবাহিনীর মুখোমুখি রাখার জন্য, সেনাবাহিনীর মনোবল নিচু রাখার জন্য। এবং তাই হয়েছে তো, মেজর সিনহার হত্যাকাণ্ড হয়েছে না? ওরা কেয়ার করে নাই সাবেক সেনা অফিসারকে খুন করতে। পুলিশের কাছ থেকে বর্তমান সরকার বিধি বহির্ভূত সকল অস্ত্র প্রত্যাহার করতে হবে, এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি। যাই হোক, এই পর্যন্ত পইরা আমি হলে বলতাম এখন আপনাকে কে বাঁচাবে? আপনাদের দুইজনের কিন্তু সারা। প্রফেসর ইউনূস তো ভদ্র মানুষ, উনি তো এই কথা কইতেন না, উনি ইংরেজিতে কইতেন আর কি, যদি বাঁচতে চান যা বলতেছি সেটা করেন। আপনি তো আপনার 14 গোষ্ঠীর সারা দুনিয়া কোথাও জায়গা পাবেন না, তারপরে কিছুক্ষণ ওনাদের সময় দিতাম হজম করার জন্য। তারপর ওরা কি করতো জানেন? ওই দুইজন আকাশ বাতাস বিদীর্ণ করিয়া স্লোগান দিত, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ক্ষমতা না রাজপথ, রাজপথ রাজপথ। বুঝছাও ক্যাঙ্কা কইরা জাউরাগের লাইনে আনা লাগে। সব কয়টার নিদান আছে। এইবার